আপনার ভোট আপনি দিন, যাকে খুশি তাকে দিন। 2022 সালের বিধানসভার উপনির্বাচনে 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে বাড়ি বাড়ি গিয়ে এই ধরনের প্রচার করেছিল সিপিএম নেতৃত্বরা। গুটি কয়েক সহজ সরল ভোটার ছাড়া বাকি সবাই সেদিন বুঝেছিল সিপিএম নেতৃত্বরা কাকে ভোট দেবার ইঙ্গিত করছে। ভোটের ফলাফলে তা স্পষ্ট হয়ে যায়। তারপর 2023 বিধানসভা নির্বাচনে গণতন্ত্র রক্ষা করার কথা বলে আসন সমঝোতা করল রাজনীতির ময়দানে দুই চির প্রতিদ্বন্দ্বী কংগ্রেস এবং সিপিএম। আর এদিকে জাতীয় রাজনীতিতে 2023 সালের জুলাই মাসে ব্যাঙ্গালোরে একটি সভায় 26টি দল ইন্ডিয়া জোট করে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা করেছিল। শুরু থেকেই নিজেদের মধ্যে অনেক মতবিরোধ থাকলেও 2024 লোকসভা নির্বাচনে ইন্ডিয়া মঞ্চ বিজেপির 400 টার্গেটকে 240-এ থামিয়ে দিতে সক্ষম হয়েছিল। কিন্তু লোকসভা নির্বাচনের পর ইন্ডিয়া মঞ্চের বিভিন্ন দলের মধ্যে মতান্তর বাড়তে থাকে, যার ফলে দূরত্ব বাড়তে শুরু করে। আর এর ফলস্বরূপ হরিয়ানা, মহারাষ্ট্র এবং সম্প্রতি দিল্লি বিধানসভা নির্বাচনের দিকে চোখ রাখলেই ইন্ডিয়া জোটের প্রকাশ্য দ্বন্দ্ব স্পষ্টভাবে ভেসে ওঠে। সদ্য সমাপ্ত দিল্লি নির্বাচনে ভোট কাটাকুটির খেলায় প্রায় 15টি আসনে আপের পরাজয়ের কারণ হয়ে দাঁড়ায় কংগ্রেস। এছাড়া মাত্র 2% বেশি ভোট পেয়ে আপের থেকে 26টি আসন বেশি পেয়েছে বিজেপি। এদিকে কংগ্রেস পেয়েছে 6.34% ভোট। তাই এখন মানুষ জানতে চাইছে জাতীয় রাজনীতিতে ইন্ডিয়া জোটের বর্তমান অবস্থা কি। 24 লোকসভা নির্বাচনের পর কংগ্রেসের সাথে কেন দূরত্ব বাড়ছে বিভিন্ন আঞ্চলিক দলগুলোর। ইন্ডিয়া জোটের বিভিন্ন দলের অন্তর্দ্বন্দ্বে আখেরকার কার লাভ হচ্ছে। মহারাষ্ট্র এবং দিল্লি বিধানসভা নির্বাচন আঞ্চলিক দলগুলোর জন্য কি অন্য কোনো ইঙ্গিত করছে। বছর শেষে বিহার বিধানসভা নির্বাচন। তাই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, ভারতবর্ষের রাজনীতিতে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কি। নমস্কার, আমি দীপক, আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। জাতীয় রাজনীতিতে ইন্ডিয়া জোটের প্রাসঙ্গিকতা এবং বিভিন্ন আঞ্চলিক দলের গুরুত্ব নিয়ে একটি বিশেষ টকশোতে আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন রাজ্যের বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক মৃন্ময় চক্রবর্তী। আর আমাদের সঙ্গে ভার্চুয়ালি আরো একজন বিশিষ্ট ব্যক্তির জুড়ে যাওয়ার কথা রয়েছে। উনি যদি জুড়ে যান আপনাদের অবশ্যই আমি জানিয়ে দেব কে আছেন আমাদের সঙ্গে। মৃন্ময়বাবু, স্বাগত আপনাকে আজকের অনুষ্ঠানে। প্রথমেই যেটা জানতে ইচ্ছে করছে যে দিল্লির বিধানসভা নির্বাচনে আপের এই শোচনীয় হারের কারণ আপনি কি কি মনে করছেন, আর আপ এবং কংগ্রেসের জোট না হওয়ায় এই ধরনের ফলাফল কতটা প্রত্যাশিত ছিল। মানে ফলাফলটা যেটা হলো সেটা আমার কাছে কিন্তু অপ্রত্যাশিত ছিল না। আচ্ছা, এটা মানে ধারণা অনুসারেই এরকম ফলাফল হয়েছে। কারণ হয়েছে, আপনি দেখুন যে 2020-এ যখন লকডাউন শুরু হয় তার আগে আমরা যদি দেখি যে সেকেন্ড টার্মে যখন আপ সরকার দিল্লিতে আসে, আসার পরে কিন্তু এই সরকারের বিরুদ্ধে সারা দেশব্যাপী, মানে বিশেষত দিল্লিতেই আপনি দেখুন সিএএনআরসি নিয়ে একটা মুভমেন্ট শুরু হয়েছিল। সে দিল্লির একটা দাঙ্গা তৈরি হয়েছিল। সেই দাঙ্গাতে কিন্তু অনেক লোককে, স্টুডেন্ট থেকে শুরু করে সবাইকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ওই যে একটা প্রেসার, মানে এই ধরনের একটা ঘটনার পরিপ্রেক্ষিতে একটা অস্থির পরিবেশ তৈরি করা সরকারের নিয়ন্ত্রণহীন, তখন কিন্তু দিল্লি সরকার, আপ গভর্নমেন্ট চুপ ছিল। আচ্ছা, এই সমস্ত প্রশ্নে চুপ ছিল। আপনি এটাও দেখুন, যদি আমরা দেখি 2019-এর আগস্ট মাসের 5 তারিখে 370 নম্বর ধারা যখন বাতিল করা হলো কাশ্মীরে, আপ কিন্তু তাকে সাপোর্ট করেছিল। তো এই যে ধরুন আপনার এই সংখ্যালঘুদের প্রশ্নে যে পজিশনটা, নীরব থাকাটা এবং সমর্থন করাটা, তো এই ক্ষেত্রে কিন্তু বিজেপির সাথে তাদের কোনো পার্থক্য নেই। আচ্ছা, আপের কোনো পার্থক্য নেই। এটা কিন্তু মানুষ, দিল্লির মানুষ বুঝতে পেরেছে যে বিজেপি এবং আপের মধ্যে সংখ্যালঘুদের প্রশ্নে সেই অর্থের কোনো মত পার্থক্য নেই, একই জায়গায় আছে। তারপরও আপনি দেখুন
যে দিল্লি সরকারের উপরে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং দিল্লির যে প্রশাসক, সেই প্রশাসকের মানে যেটা ডাবল ইঞ্জিনের কারণে দিল্লির যে স্বাধীনভাবে যে ভূমিকা রাখা, সেটা বিভিন্ন প্রশ্নে আপনার বাধাগ্রস্ত হয়েছে। আচ্ছা, সেটা নিয়ে দেখবেন আপনার একটা আইনও তারা তৈরি করেছে, আইন এনেছিল, যেটা নিয়ে তারা ইন্ডিয়া জোটের মধ্যে কংগ্রেসের সরাসরি বিরোধিতার প্রশ্নকে তারা তুলেছিল। একটা মিটিং থেকে কেজরিওয়াল বেরিয়ে পর্যন্ত এসেছিল। তো এই যে বিভিন্ন ধরনের প্রশ্নে, ডেভেলপমেন্টের প্রশ্নে হোক, যা কিছু প্রশ্নে হোক, সমস্ত প্রশ্নেই আপ গভর্নমেন্টটাকে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং দিল্লি প্রশাসক মিলে চারিদিকে যে ধরা, সেটা ধরেছে, সেটা থেকে তারা বেরোতে পারেনি। শেষ পর্যন্ত যেটা করেছে, করাপশনের চার্জ এনে তাদের যে আপের যে লিডারশিপ আছে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হলো, যেগুলো এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি। তারপরে যেটা আছে যে এই লাস্ট যে তাদের পর্যায়টা ছিল, সেই পর্যায়েতে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল ডেভেলপমেন্টের, বা কেজরিওয়ালের যে একটা স্বচ্ছ ভাবমূর্তি ছিল, সেই ভাবমূর্তিটাও শীষমহলের কারণে কোথাও ধাক্কা খেয়ে গেছে মানুষের মধ্যে। তো সেই সমস্ত কারণগুলো সবকিছু আপনার তাদের কাছে একটা যে স্বচ্ছ ভাবমূর্তি, সেই ভাবমূর্তিটা নিয়ে তারা কিন্তু ইলেকশনে যেতে পারেনি। আপনি যদি ভাইস ভার্সা দেখেন, দুজন চিফ মিনিস্টার কিন্তু জেলে গেছেন, একজন হেমন্ত সোরেন গেছেন, একজন কেজরিওয়াল গেছেন। হেমন্ত সোরেন কিন্তু বেরিয়ে এসে আপনার সেই জায়গাতে থেকে যাকে উনি মুখ্যমন্ত্রী বানিয়েছিলেন, ওকে ডিফেক্টো করেও বিজেপিতে যাওয়ার পরেও কিন্তু হেমন্ত সোরেন ঝাড়খণ্ডে কিন্তু বিজেপির এন্ট্রি দিতে পারেননি, বিজেপি এন্ট্রি নিতে পারেনি। কিন্তু কেজরিওয়ালের ভুল পজিশনের কারণে কেজরিওয়াল পারেনি সেই জায়গাটা রিগেইন করতে পারেনি। ওকে, তাহলে যে জায়গাটা কেজরিওয়াল হারিয়েছিল জেলে যাবার আগে, মানে সেই জায়গাটা রিগেইন করা সম্ভব হয়নি। এখন প্রশ্ন হচ্ছে যে অনেকগুলো কারণ, আপনি অনেকগুলো কারণ ব্যাখ্যা করলেন এখানে। এই সবগুলো কারণের মধ্যে আমাদের আজকের যে মূল চর্চার বিষয় ইন্ডিয়া জোট, সেখানে নির্বাচনের আগে কংগ্রেস এবং আপ কাছাকাছি না আসতে পারাটা, সেটা কত বড় একটা ফ্যাক্টর বলে হয়েছে আপনার মনে হয়? যে সংখ্যা যেটা বলছে, এই যে ভোটের সংখ্যা বলুন বা বিভিন্ন কেন্দ্রে যে জয় পরাজয়ের যে পরিসংখ্যানটা, তার থেকে কংগ্রেসের ভোট বেশি, সেগুলো আমি বাদ দিয়ে দুটো দল যদি পাশাপাশি আসতো ইন্ডিয়া জোটের, একে অপরের পাশে থাকতো, তাহলে সেখানে ভোটারদের ওপর কতটা প্রভাব ফেলতো বলে আপনি মনে করেন? না, এটা ধরুন একটা যে যদি কংগ্রেস এবং আপ এক জায়গায় আসতো, মানে এবারের যে গতবার মানে লাস্ট অ্যাসেম্বলি ইলেকশনে আপ পেয়েছিল 53% ভোট, এবার পেয়েছে 43% ভোট। বিজেপি পেয়েছিল 38% ভোট, এবার পেয়েছে 45% ভোট। তো 43% ভোট পেয়ে 22টা আসন, আর 45% ভোট পেয়ে আপনার 48টা আসন। তো আগে ছিল তাদের 8টা, 6 গুণ বৃদ্ধি হলো, আর তাদের আসনটা কমে গেল। তো সেটা তো তাদেরকে দেখতে হবে, কারণ প্রত্যেকটা রিজনাল পার্টি, কারণ ইন্ডিয়া জোটটা হয়েছিল সেন্ট্রালি কেন্দ্রীয়ভাবে পার্লামেন্ট ইলেকশনে বিজেপিকে পাওয়ারে যাতে না আসতে পারে, অ্যাটলিস্ট মানে যাতে একক সংখ্যাগরিষ্ঠ তারা না পায়, শরিকদের উপরে নির্ভর করে যাতে তারা চলতে হয়, সেটা ছিল একটা বিষয়। আর সেই জায়গাতে তারা সফল হয়েছে। কিন্তু যারা শরিক, তারাও তো বিজেপির আইডিওলজির সাথে, বিজেপি পলিটিক্সের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেটা জেডিইউ হোক আর তেলুগু দেশম পার্টি হোক, যেই হোক। কিন্তু একটা টার্গেট ছিল যে বিজেপি তাতে একক সংখ্যাগরিষ্ঠতা না পায়, সেটা তাদের 240 আটকে দিতে পেরেছে, সেটা একটা একদিকে হয়েছে। কিন্তু এবার হচ্ছে যে স্টেট লেভেলে আমার সুপ্রিমেসি, আমি এখানে শেষ কথা রিজনাল পার্টি হিসেবে, আঞ্চলিক দল হিসেবে, এটাই আমার শেষ কথা। কারণ এই রিজনাল পার্টিগুলির যে বেসটা, আমরা যেটাকে বলি মাস বেস, সেটা কিন্তু কংগ্রেস। আপনি দেখুন আপের মাস বেস কংগ্রেস। এবার এটা দিল্লি হোক, আপনার পাঞ্জাব হোক, গুজরাট হোক, গোয়া হোক, বা আপনার হরিয়ানা হোক, না সে বেশিরভাগ বলাই হয় যে কংগ্রেস একটা এমন ট্রেন যেখানে প্যাসেঞ্জার উঠছে নামছে, বিভিন্ন কিছু রিজনাল পার্টি কিছুদিন টিকে থাকে, কিছু রিজনাল পার্টি কিছুদিন পরে সেটা ভেনিশ হয়ে যায়। হ্যাঁ, এখন ধরুন আপনার যদি সেম আইডিওলজি একটা রুলিং পার্টির সাথে মিলে, তাহলে স্বাভাবিক কারণে এখানে দুই পার্টির মুখ্য লড়াই হওয়া দরকার, দুটো পার্টির মুখ্য লড়াই, বিজেপি বনাম কংগ্রেস। আচ্ছা, সেই জায়গায় যদি থার্ড পার্টি একটা থাকে, তাহলে এই লড়াইটা শার্প হয় না। ওকে, আমরা কথা বলবো অবশ্যই এখানে ইন্ডিয়া জোটের আজ অস্তিত্ব সংকট, অনেকেই বলছেন ইন্ডিয়া জোট আগামী দিনের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে আমরা অবশ্যই চর্চা করছি আজ। কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে চর্চায় জুড়ে গেছেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক সাজ্জাদ আলী। উনি ভার্চুয়ালি আমাদের সঙ্গে জুড়েছেন, অসুস্থতার কারণে উনি আজ স্টুডিও অবধি আসতে পারেননি।
তবে উনি বাড়ি থেকে জুড়েছেন। স্বাগত সাজ্জাদা আপনাকে। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, কম শোনা যাচ্ছে, তবে শোনা যাচ্ছে সাজ্জাদা। সাজ্জাদা, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে এই যে লোকসভা নির্বাচনের পর আমরা দেখলাম যে ইন্ডিয়া জোটের বিভিন্ন শরিকি দলগুলো একে অপরের সঙ্গে একটা দূরত্ব সৃষ্টি হতে শুরু করে এবং তাদের মতবিরোধ চরম আকার ধারণ করে, এবং তার ফলস্বরূপ আমরা হরিয়ানা, মহারাষ্ট্রের পর এবার দিল্লি বিধানসভার যে নির্বাচন হলো সেখানে সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে 15টি আসনে জয় পরাজয়ের যে পরিসংখ্যান তা কংগ্রেসের যে ভোট প্রাপ্তি তার থেকে কম। তাহলে সেখানে দাঁড়িয়ে এবার আমাদের প্রশ্ন যে এই ধরনের ফলাফল আপনার কাছে কতটা প্রত্যাশিত ছিল যখন আপ এবং কংগ্রেসের জোট হলো না? এক্স্যাক্টলি, প্রযুক্তিগত সমস্যার কারণে আমার কথা হয়তো সেভাবে শোনা যাচ্ছে না। আমরা শুনতে পাচ্ছি, বলুন, আপনি শোনা যাচ্ছে। আচ্ছা, ক্ষমা করে নিচ্ছি। তো আজকে যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গে আমরা দিল্লি নির্বাচন এবং তার ফলাফলের পরিপ্রেক্ষিতে যে ইম্প্যাক্ট, বিশেষ করে যে ইন্ডিয়া অ্যালায়েন্স সেটার ভবিষ্যৎ কি হবে, তার উপরে এটা কতটুকু ছায়াপাত হবে এবং এতে করে আগামী দিনের রাজনৈতিক যে মাত্রাটা সেটা কি ধারণ করবে, এটা নিয়ে মূলত আমরা চর্চা করছি। তো দিল্লি নির্বাচনের যে আভাস সেটা তো মোটামুটি বোঝাই গিয়েছিল, কারণ মূলত দুটি কারণে এবার পর্যদস্ত হয়েছে আমার মতে। একটি কারণ হচ্ছে যে একটা প্রচন্ড অ্যান্টি ইনকম্বেন্সি একটা ওয়েভ ছিল, আর দ্বিতীয় হচ্ছে যে ডিসইন্টিগ্রেট হয়ে গেছে বিগত 3-4 বছর ধরে, নানা কারণে ডিসইন্টিগ্রেট হয়েছে। একটা কারণ মূলত হচ্ছে যে তাদের যে শীর্ষ নেতাদের বিরুদ্ধে যেভাবে দুর্নীতির অভিযোগগুলো একটার পর একটা চলে এসেছিল এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো শুধু যে রাজনৈতিক কারণে কিংবা টার্গেটেড মানে ইনভেস্টিগেশন হয়েছে তা নয়, তথ্য সাপেক্ষে এই তদন্তগুলো হয়েছে এবং ভারতের ইতিহাসে বিরল যে একজন সার্ভিং চিফ মিনিস্টার অ্যারেস্টেড হয়েছে এবং ওনাকে বেশ কিছু মাস জেলে কাটাতে হয়েছে। তো এর বাইরে দেখা গেছে যে আপের মধ্যে এতটাই ভাঙ্গন ছিল 4-5 বছরে যে অনেক যে নেতারা, আমি অর্গানাইজেশনের কথা বলছি প্রথমে, সেখান থেকে আপ থেকে তারা বেরিয়ে গেছেন, বা অনেক সময় দেখা গেছে যে অনেকটা কাল্ট একটা সিস্টেম আপের মধ্যে সৃষ্টি হয়েছে কেজরিওয়ালকে কেন্দ্র করে, এবং তার পরিপ্রেক্ষিতে অসন্তুষ্ট হয়ে যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য দুর্নীতি মুক্ত ভারত গড়ার একটা স্লোগান নিয়ে এবং একটা বৈষম্য দূর করার উদ্দেশ্যে যেভাবে আপের সৃষ্টি হয়েছিল তার থেকে অনেকটাই তারা ছিটকে গিয়েছিল এবং একটা কাল্ট একটা তৈরি হয়ে গেছিল, এটা মানে সত্য। এবং এর পরিপ্রেক্ষিতে অনেক যারা এর সাথে ফাউন্ডিং মেম্বার কিংবা নানাভাবে একটা নেতৃত্বের মধ্যে ছিলেন, সাংগঠনিক বিষয়গুলো দেখতেন, তাদের অনেকেই বেরিয়ে গেছেন 4-5 বছরে। আমি এর আগে যে 7-8 বছর তাদের অসন্তুষ্টি প্রকাশ করেছেন একদম প্রকাশ্যে। ঠিক তাই ইভেন নির্বাচন আগে দেখা গেছে একজন মিনিস্টার, একজন মন্ত্রী, উনি দল ত্যাগ করেছেন, ইস্তফা দিয়ে অন্য একটা দলে উনি যোগদান করেছেন। নির্বাচন আগে দেখা গেছে যে বিগত আমলের বিধানসভার 7 জন বিধায়ক তারা অন্য দলে যোগদান করেছে। তো সবকিছু মিলে আমার মনে হয় আপের যে ক্রাইসিসটা, এই ক্রাইসিসটা হচ্ছে একটা কাল্ট একটা তৈরি যে হয়েছিল তার পরিপ্রেক্ষিতে এটা হয়েছে এবং আপকে এর জন্য পর্যদস্ত হয়েছে এবং এর যে ইম্প্যাক্ট, এই ইম্প্যাক্টটা আমরা আপাতত যদি ইন্ডি জোটের উপর তার ইম্প্যাক্টটা বাদও রাখি, কিন্তু আপ আরো বেশি ডিসইন্টিগ্রেট হতে পারে, কারণ যে তাদের 22 জন বিধায়ক যে নির্বাচিত হয়েছে তারা যে মানে আপের যে সাংগঠনিক আদর্শগত মতামত চিন্তাধারা তাদের মধ্যে ছিল কিংবা আছে তা কিন্তু বলা যায় না। এর মধ্যে অনেকেই মানে বিভিন্ন স্রোত থেকে আপে এসছেন, এই দলে এসছেন, সুতরাং তাদের মধ্যেও একটা বিভাজন তৈরি হতে পারে। তো এটা সম্ভাবনা আগামী দিনে অবশ্যই রয়েছে।
অবশ্যই আমরা আসবো আমি একটা কথা হ্যাঁ বলে এই এই হ্যাঁ এই এই খণ্ডে একটা কথা বলে শেষ করছি। আপের জন্য এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হুম যে পাঞ্জাবে কি করে তারা তাদের যে একদম মানে সরকার সেটাকে টিকিয়ে ঠিক রাখতে পারবে, ঠিক এটা দিল্লি আমার মনে হয় হ্যাঁ সবচেয়ে বড় পরীক্ষা আপের জন্য। ঠিক দিল্লির প্রভাব পাঞ্জাবে কতটা পড়বে সেটা নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আজ স্টুডিওতে রাজনৈতিক বিশেষজ্ঞ মৃন্ময় চক্রবর্তীও রয়েছেন। মৃন্ময়বাবু, আমরা যে কথাটা বলছিলাম দিল্লি নির্বাচনের কথা বলছি, সেখানে অনেকেই বলছেন যে দিল্লি নির্বাচনের পর আপের তো যেটা সাজেদা বলছিলেন যে আপের ভাঙন একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, একটা অশনি সংকেত আপের জন্য এই মুহূর্তে রয়েছে। যে 22 জন বিধায়ক রয়েছেন তাদের মধ্যে কতজন আপের সঙ্গে থাকে আগামী দিনে সেটা দেখার বিষয় আছে। কিন্তু অনেকেই বলছে যে দিল্লি নির্বাচনের পর এবার ইন্ডিয়া জোটের ভাঙন একদমই নিশ্চিত। কি মনে করেন? মানে ইন্ডিয়া জোটের ভাঙন নিশ্চিত সেটা মানে আমি ঠিক সেভাবে দেখি না ব্যাপারটা। আমি দেখি যদি ইন্ডিয়া জোটটা, আমি আগেই বলেছি যে এটা কেন্দ্রীয়ভাবে পার্লামেন্ট ইলেকশনের সেন্টার করেই হয়েছিল। আচ্ছা। আর স্টেটে যে রিজনাল পার্টিগুলি, সেই রিজনাল পার্টিগুলি নিজেদের শক্তি প্রদর্শনের জায়গা তারা এটা ভাবেন। আর এটা দেখবেন এটা এই ইন্ডিয়া জোটের মধ্যেই কেজরিওয়াল থেকেও বারবার বলেছেন কংগ্রেসকে এটা থেকে বের করে দিতে হবে। কংগ্রেস মানে বিজেপি যেমন বলে কংগ্রেস মুক্ত ভারত, এবার কেজরিওয়ালও অনেকটা বা অন্য যারা দুই একজন শরিক আছে যারা কংগ্রেস মুক্ত ইন্ডিয়া জোট চার, তো সেটা তো সম্ভব না। আপনি দেখবেন শিবসেনার যে উদ্ধব ঠাকরে যে গ্রুপ আছে তারা সেটা বলে দিয়েছে, বা তাদের নেতৃত্ব শরদ পাওয়ারের নেতৃত্বের সাথে বসে মহারাষ্ট্র ইলেকশন নিয়ে প্রেস মিটও করে দিয়েছে। তা আমি সেটা বলি যে ধরুন কংগ্রেসের বেসটার উপর দাঁড়িয়ে একটা রিজনাল পার্টি হলো, সেই পার্টিটার যদি আলাদা কোনো আইডিওলজি না থাকে, আলাদা কোনো পলিটিক্স না থাকে, শুধুমাত্র কংগ্রেস বিরোধিতা করে এই পলিটিক্যাল পার্টির বেশি দিন টিকতে পারে না। আচ্ছা। আর কংগ্রেস সেটা চাইছে যে এই লড়াইটা যাতে বিজেপি বিরোধী, কারণ তারা বারবার বলেন এটা মতাদর্শগত লড়াই, এটা সংবিধান রক্ষার লড়াই, এটা তারা বলেন। তার জন্য তারা চান দুই পার্টির লড়াই, সরাসরি কংগ্রেস বনাম বিজেপির লড়াইটা তারা চান। আচ্ছা। তারা শরিক যে ধরুন আপনি যদি তারা শরিকের সাথে অ্যাডজাস্টমেন্ট করার যদি না থাকতো তাহলে তারা কাশ্মীরে করতেন না, তাহলে তারা বাই ইলেকশনে ইউপির সাথে তারা করতেন না, এটা তো তারা করতেন না, স্টেলিনের সাথে করতেন না, তারা করতেন না তো। কিন্তু এই শুধু আপ দিল্লিতে না, আপনি দেখুন তেলেঙ্গানার বিআরএসও তো শেষ হয়ে গেল, বিআরএসও সেই অর্থের মার্জিনাল হয়ে গেল। তো এই রিজনাল পার্টিগুলি, যে রিজনাল পার্টিগুলির একটা স্ট্রং আইডিওলজি না থাকে, সেপারেট যদি ভিন্ন পরিচিতি না থাকে, তাহলে তাদের পক্ষে একটা ক্রাইসিস হওয়াটা স্বাভাবিক। এটা হবেই 2 দিন আগে আর 2 দিন পরে। ঠিক, আমরা এটা বলছি, ক্রাইসিসের কথা বলছি। দিল্লিতে ক্রাইসিস তো একদম ভেসে উঠলো, তারপর পশ্চিমবঙ্গে কতটা ক্রাইসিস হওয়ার সম্ভাবনা আছে সেটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করবো। কিন্তু সাজ্জাদা এই ব্যাপারে কি মনে করেন একটু আমরা নিয়ে নিই। সাজ্জাদা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমরা এই বিষয়টা কথা বলছিলাম যে দিল্লি নির্বাচনের পর, আর শুধু দিল্লি নয়, হরিয়ানা এবং সম্প্রতি যা শেষ হলো মহারাষ্ট্র নির্বাচনের পর, এখন ইন্ডিয়া জোটের ভাঙন নিশ্চিত বলে অনেকেই মনে করছেন। আপনি কি মনে করেন? কারণ ইন্ডিয়া জোটে বলা হচ্ছে যে 24 লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইন্ডিয়া জোট হয়েছিল, কিন্তু তারপরও বিধানসভা নির্বাচনগুলোতেও কিন্তু আমরা ইম্প্যাক্ট দেখেছি। কারণ রাজনৈতিক নেতৃত্বরা বা রাজনৈতিক দল যা খুশি বলুক না কেন, সাধারণ মানুষ জানে যে কংগ্রেস সিপিএম এক হয়ে গেছিল, বাস। সাধারণ মানুষ জানে যে এখানে আপ এবং কংগ্রেস বা এনসিপি বলুন, শিবসেনা বলুন, তৃণমূল কংগ্রেস বলুন, একই মঞ্চে এসেছিল, বাম দলগুলো একই মঞ্চে এসেছিল। সেটা লোকসভা নির্বাচনে এদেরকে ভোট দেব, বিধানসভা নির্বাচনে ওদেরকে ভোট দেব, এভাবে কতজন গণদেবতা ভাবে? হ্যাঁ, মানে ইন্ডি জোট, ইন্ডি অ্যালায়েন্স যে ভাঙ্গন, এটা মানে স্বাভাবিক গতিতে হবে নাকি নিজেদের মধ্যে আরো খেয়াখেয়ি হবে, তারপরে গিয়ে ভাঙ্গনটা হবে? আমার ধারণা যে ইন্ডিয়া যে জোট, সেটা মানে কমপ্লিট ডিসইন্টিগ্রেটেড হবে না। হয়তো 1-2টি দল বেরিয়ে যাবে, কিন্তু এখন যে বিজেপি যেভাবে মারাত্মক উত্থান এবং বিজেপি যেভাবে ক্রমশ তার শক্তি সংহত করছে দেশ জুড়ে, সেখানে মানে আলাদা করে কোনো রাজনৈতিক দল এককভাবে বা 1-2 মানে সহায়ক দল নিয়ে, অ্যালায়েন্স পার্টনার নিয়ে এগিয়ে যাওয়া খুবই মুশকিল, দুষ্কর।
বর্তমান পরিস্থিতিতে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে। তাই আমার মনে হয় যে ইন্ডি জোটটা থাকবে, এই অ্যালায়েন্সটা থাকবে। আর এখন যে পরিস্থিতি এসছে, যে আমার মনে হয় যে আপ সহসা এই জোট ছেড়ে যাবে না। আর পশ্চিমবঙ্গে যেভাবে বিজেপির শক্তি আরো বেশি সংহত হচ্ছে, তাতে মমতার পক্ষে আগামী নির্বাচনে, যেটা 26-এ নির্বাচন হচ্ছে আগামী বছর, সেখানে খুব মানে সাহস করে এককভাবে লড়াই করার বিষয়টা আমার মনে হয় তারা খুব একটা চিন্তা ভাবনা করছেন না। যদিও বলছেন 2/3 একাই পেয়ে যাবেন, কালকে একটা ক্লোজ ডোর মিটিং এ এরকম নাকি কথা বলেছেন দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি বিধায়কদের। কিন্তু যেই পার্সেন্টেজ ভোট বিজেপি পেয়েছিল গত বিধানসভা নির্বাচনে, এবং তার থেকে এখন তারা যেভাবে সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি করে এবং এন্টি ইনকামবেন্সিকে পুঁজি করে যেভাবে এগিয়ে যাচ্ছে, সেখানে মমতা ব্যানার্জি 1-2%, 3% ভোটের জন্য হলো বাম এবং কংগ্রেসের সাথে আতাত করতে পারে, এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তো স্বাভাবিক নিয়মে যে এই যে বিগত 3টি নির্বাচন, বিধানসভা নির্বাচন, মহারাষ্ট্র, হরিয়ানা এবং দিল্লি, এই 3টি নির্বাচনের ফলাফলের পরে অনেকটা, যেমন ভাষ্যকাররা বলছেন যে ভাঙ্গন হবে, জোট ভেঙে যাবে হবে, কিন্তু অন্যদিকে বিরোধীদের মধ্যে একটা কিন্তু কম্পন দেখা দিয়েছে। কংগ্রেসের মতো একটি জাতীয় দলের শীর্ষ নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী গণনার দিন, দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল গণনার দিন বলছেন যে আমি এখনো চেক করিনি ফলাফলটা কি। মানে বিষয়টা তারা আজ করছেন যে বিজেপি একটা মহিরু হয়ে গেছে, এবং এই মহিরুকে যদি টেক অন করতে হয়, যদি মোকাবেলা করতে হয়, তাহলে সম্মিলিত একটা প্রয়াস নেওয়া হতে পারে। এবং এই কারণে আপ বা মমতার মতো অনেক সময় নানাভাবে বড় বড় তাদের একটু কথাবার্তা বললেও, আমি বিহারের প্রসঙ্গে একটু বলি, বিহারের আরজেডি কিন্তু বাস্তবিকতা বুঝে এবং কখনই বলে না যে আমরা এককভাবে কিছু করব, বা কংগ্রেস সম্পর্কে তারা কিন্তু সেভাবে নেতিবাচক কথা বলেন না। আরজেডিও কিন্তু, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করবো সাজ্জাদ, আরজেডিও কিন্তু বলেছে যে লোকসভা নির্বাচনের জন্য ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল। না, এবার কিন্তু বলেন ইন্ডিয়া, আমি কিন্তু নামটার প্রতি মানে আমি ফ্যাসিনেটেড না। নামটা মানে শেক্সপিয়ারের ভাষায় যদি বলি যে নামে কি আসা যায়, আমি শুধু বলছি বিরোধীদের জোট যদি বলি, আমি নামটা নাই নিলাম। তো আমার মনে হয় যে আগামী যে জাতীয় নির্বাচন কিংবা যে পশ্চিমবঙ্গের যে নির্বাচনটা, আসন নির্বাচন, বা দক্ষিণ ভারতের যে নির্বাচন হবে 1-2টি রাজ্যে, সেখানে আমার মনে হয় যে অ্যালায়েন্সের ব্যাপারটা বিরোধী জোটের মধ্যে আরো প্রখর ভাবে হবে। একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো যে দিল্লির মতো আর হরিয়ানার মতো রাজ্য ছাড়া বাকি রাজ্যেও কিন্তু বিজেপিও কিন্তু অ্যালায়েন্স করে ক্ষমতায় আসতে চাইছে। আমি কটা রাজ্যের নাম বলবো, একটু শুধু 4-5টার নাম বলছি। তুমি দেখো নাগাল্যান্ড, মেঘালয়, ঠিক আছে, আমি যদি বলি অন্ধ্রপ্রদেশ, এই মাত্র 1 বছর আগেরকার ঘটনা, 1 বছর হয়নি হয়তো। তো সেখানে বিজেপি কে অ্যালায়েন্স করতে হয়েছে। আসলে ভারতের যে অ্যালায়েন্সের যে যেটা মানে যেটাকে বলা যায় যে প্রয়োজনীয়তা, এটা হচ্ছে ক্ষমতায় উত্তরণের আসার জন্য এই প্রয়োজনীয়তা। এই প্রয়োজনীয়তা বোধ করেন শুধু বিরোধী দল না, শাসক দলও বোধ করে। এবং এই কারণে বলা হচ্ছে মেঘালয়ের 2জন এমএলএ নিয়ে বিজেপি বলছে আমার জোট সরকার। এই কথাটা বলতে পারছে কারণ অ্যালায়েন্সের কারণে বলতে পারছে। অ্যালায়েন্স সবারই প্রয়োজন হয়। আমরা আসবো, আপনি বিহারের কথা বলছিলেন, বিহারের প্রসঙ্গে আমি আসবো, কিন্তু তার আগে আরেকটা বিষয় একটু জানতে চাইবো আপনাদের কাছে, যে অনেকেই বলছে চালিকা শক্তি নেই, ইন্ডিয়া জোটের চালিকা শক্তি নেই, ড্রাইভার নেই। বিশেষ করে নীতিশ কুমার বেরিয়ে যাওয়ার পর, শুরুতেই নীতিশ কুমার বেরিয়ে যাওয়ার পর একটা বিরাট ধাক্কা খায় ইন্ডিয়া জোট, এবং সেটা সবাই দেখেছে, গোটা দেশবাসী দেখেছে, জেনেছে। এখন এই ড্রাইভার বা নেতৃত্বের অভাবে ইন্ডিয়া জোটের পরিচালনার অভাবে এই মানে বিভিন্ন যে মতবিরোধ বা মত পার্থক্যগুলো দেখা দিচ্ছে, এবং এই যে পরিস্থিতি অনুযায়ী জোট হবে, বাকিটা জোট হবে না, কোন ধরনের পলিসি ইন্ডিয়া জোটের তৈরি হয়নি। কখন কিভাবে জোট হবে, কার সাথে কখন কিভাবে জোট হবে, এরকম কোনো পলিসি তৈরি হয়নি। এটাই কি কাল হয়ে দাঁড়ালো ইন্ডিয়া জোটের? কারণ শুরুটা 26টা দল নিয়েছিল। না, আমার কাছে সেটা মনে হয় না। আমার কাছে মনে হয় যে ধরুন
ইন্ডিয়া মানে বিরোধীদের জোটটা, এই জোটটা আমি তো প্রথমে বললাম যে এটা মানে কেন্দ্রীয় যে পার্লামেন্টারি ইলেকশনেরকে সেন্টার করে হয়েছিল। এবার এটা পার্লামেন্ট ইলেকশন পর্যন্ত কতটুকু কিভাবে মসৃণভাবে যাওয়া যায় সেটার একটা চমৎকার উদাহরণ আমরা দেখলাম ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে কিন্তু এই বিরোধী জোটের কারণেই বিজেপি এখানে জায়গা করতে পারেনি, এটা আমরা দেখেছি। তো সেটা আপনি দেখুন এটা হয়েছে। এবার নেক্সট যদি দেখা যায় বিহার আছে, নভেম্বর মাসে বিহারের ইলেকশন আছে। তো সেই ইলেকশনে এখন যদি এই আরজেডি এবং বামপন্থী সহ কংগ্রেস এই যে জোটটা মহাগঠবন্ধন যেটা, সেটা যদি কাজ করে, যেটা 2020-এ কাজ করেছিল, এটা যদি এখানে কাজ করে, তাহলে ধরুন আপনার পক্ষে যে জোটটা কাজ করে না বিষয়টা এই জায়গায় নেই, এই কাজটা করতে পারে। এবার ধরুন 2021-এও আপনি দেখুন, 2021-এ ওয়েস্ট বেঙ্গলে কংগ্রেস তৃণমূল বা বামপন্থীদের মধ্যে সখ্যতা হয়নি সাধারণভাবে। এবার এটা থেকে যদি তারা তৃণমূল শিক্ষা নেয়, যে তারা যদি একটা বুঝতে পারে যে আমাদেরও শক্তির মধ্যে ক্ষয় হতে পারে, কারণ এটা ঘটনা আমি তো আগেও বলেছি, আমি বারবার কিন্তু এই পয়েন্টের উপর জোর দিচ্ছি। কংগ্রেস চাইছেই মানে দুটো রাজনৈতিক দলের মধ্যে, দুটো মতাদর্শের মধ্যে লড়াই। ওকে, মানে আঞ্চলিক দল যাতে না থাকলে সেটা কি শুধু কংগ্রেস চাইছে নাকি জাতীয় দল কংগ্রেস এবং বিজেপি দুজনই চাইছে? না না, এখানে প্রশ্ন এই যে প্রশ্নটা আঞ্চলিক দল না থাকুক, না না, এখন আলোচনার কেন্দ্র কিন্তু হচ্ছে সেন্টারটা হচ্ছে ইন্ডিয়া জোট, সেন্টারটা এই জায়গায়। না তাহলে এর জন্যই কি মানে কংগ্রেসের এই চাহিদার জন্য, কেন কংগ্রেসের নেতৃত্বরা পোস্ট করছে আগাছা দূর করার সময়। কংগ্রেস যদি মনে করতো আপের সাথে, মানে অনেকেই বলেন আপের সাথে অ্যাডজাস্টমেন্ট করলে, আপ তো তার সাথে অ্যাডজাস্টমেন্ট করতেই চায়নি, কংগ্রেসের সাথে অ্যাডজাস্টমেন্ট করতেই চায়নি। না, কংগ্রেসের এই মানসিকতার জন্যই কি আপার হ্যান্ড দিতে চাইছে না অনেক আঞ্চলিক দল কংগ্রেসকে? আপার মানসিকতার জন্য না, আপনি আমাকে কংগ্রেস মুক্ত ইন্ডিয়া জোট চাই, আচ্ছা, এটা যদি পজিশন আপনার হয়, কংগ্রেসকে সরিয়ে দিতে হবে, কংগ্রেসকে ছাড়া হবে না। যা 100-র মতো পার্লামেন্টে এইবারের ইলেকশনও তো তারা 100-র মতো পেল, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রাজ্যে তারা পেয়েছে, তো ঠিক আছে না। তারপরেও আপনি যদি মনে করে থাকেন যে কংগ্রেসকে বাদ দিয়ে আপনি একটা জোট করতে চান, এই পরিস্থিতি মানে কি বিজেপির যে সর্বগ্রাসী তার যে অবস্থান আরো দৃঢ় শক্তিশালী করছে, সেই জায়গায় আপনি বলছেন কংগ্রেসকে বাদ দিতে হবে, কংগ্রেসকে আমরা সিট দেবো না, দিল্লিতে দেবো না, গুজরাটে দেবো না, হরিয়ানা দেবো না, কোথাও দেবো না, গোয়াতেও দেবো না, আমি ওয়েস্ট বেঙ্গলে দেবো না, সব জায়গাতে আপনি বলে দিচ্ছেন। তো কংগ্রেস কোথায় দাঁড়াবে? তো কংগ্রেসের কি করার আছে? কংগ্রেস তো দেখবে যে আমাকে একা লড়েই তো আমার জায়গাটা লড়াই করে আনতে হবে। তো কংগ্রেস তো গতবার যে জায়গায় ওয়েস্ট বেঙ্গল আরে দিল্লিতে ছিল, তা তো 6.5-এর উপর ভোট পার্সেন্টেজ পেয়েছে, গতবার যেটা ছিল না তার। তো কংগ্রেস এবং আপ মিলে তো 50% হয়, এটা তো হয়, 15টা সিট তো তারা পেতে পারতো। আমি বলছি না যে কংগ্রেসের সব লোক আপকে ভোট দিত বা আপের সব লোক কংগ্রেসকে ভোট দিত, কিন্তু একটা পার্সেন্টেজ তো পেত। কংগ্রেসকে যদি সিট দিতেন আপনার তো সিটের সংখ্যাটা বেড়ে যেত, 2% হতো। তার জন্য বলছি যে এটা যদি আপনারা মনে করে থাকেন 2024-এ পার্লামেন্ট ইলেকশন আর তার পরবর্তী যে অ্যাসেম্বলি ইলেকশন গুলি হলো, যেখানে 240-এ তারা আটকে গেছিল, তারপরে 3টা স্টেটের অ্যাসেম্বলি ইলেকশনে তারা কিন্তু সুইপ করলো, মহারাষ্ট্র করলো, হরিয়ানা করলো এবং দিল্লিতেও করলো। তো সেদিক থেকে বলছি যে নেক্সটে তারা যদি বিহারটাকে নিতে চায়, বিহারটাকে যদি তারা দখল করে নিতে চায়, বা ওয়েস্ট বেঙ্গলটা তো পরে 2026-এ, সেই দিক থেকে বিহারে এটা একটা টেস্ট হবে। বিশেষজ্ঞরা কিন্তু এটাও বলছেন যে কোর্স কারেকশন বিজেপি যত দ্রুত করতে পারে, বা বিজেপি যেটা যত প্ল্যান্ড ওয়াইজ কোর্স কারেকশন করে, ভুল হলে কারেকশন করে, সেটা বিভিন্ন অন্যান্য বিরোধী দলরা করতে পারে না, আর ইন্ডিয়া জোট তো করতেই পারে। এইটা কারণ হচ্ছে যে এটা সিঙ্গেল কমান্ডে চলে, বিজেপি সিঙ্গেল কমান্ডে চলে, আর এটা তো এখানে অনেক কমান্ড আছে, যেটা আপনি বললেন যে একজন লিডারশিপ বা যা কিছু, সেই কারণে সিঙ্গেল কমান্ডে কিন্তু অনেক কাজ হয়, সেই চালিকা শক্তির অভাব কিন্তু এখানে ইন্ডিয়া জোটে এটা থাকবেই। ঠিক, আমি একটু সাজিদা এই ব্যাপারে আপনার কি মনে হয়? চালিকা শক্তি নেই, ড্রাইভার নেই, নেতৃত্ব নেই বলেই কি আজ অনেকটা এরকম ছন্ন ছাড়া ইন্ডিয়া জোটে? এখানে একটু যে বক্তব্য আমার বক্তা রেখেছেন এবং তোমরা যেটা আলোচনা করছিলে, একটু আমি কারেকশন করতে চাই যে দিল্লিতে কংগ্রেসের জন্য আপ হারেনি। কংগ্রেস যদি না থাকতো হয়তো কয়েকটা সিট বাড়তো, এখানে 14টা সিটের কথা বলা হয়েছে, কিন্তু আক্ষরিক অর্থে 4-5টার বেশি সিট বাড়তো না। কংগ্রেসের যে ভোট মানে প্রাপ্তি হয়েছে তারপর প্রেক্ষিতে আর কি বলা যায়। তো কিন্তু হরিয়ানাতে আপের জন্য কংগ্রেস হেরেছে, এটা শাশ্বত সত্য। মাত্র 0.4% ডিফারেন্স ছিল বিজেপির কংগ্রেস থেকে। এবং তুমি যদি দেখো যে দুটি মানে
পোলস্টার দুটি পোলস্টার ছাড়া, সংগঠন ছাড়া বাকি সবগুলো এক্সিট পোল বলো বা পিপল ওপিনিয়ন সার্ভে বলো, সেখানে কিন্তু কংগ্রেসকে এজ দিয়েছিল। হ্যাঁ, কংগ্রেস ক্ষমতায় আসছে, ফিরেছিল। হ্যাঁ, হরিয়ানার বিষয়টা সম্পূর্ণ আলাদা। আপ যদি চাইতো যে বিজেপি কে পরাস্ত করতে, যে আমাদের মূল শক্তি বিরোধী শক্তি বা আমাদের মূল টার্গেট হচ্ছে বিজেপি, তাহলে আপ এত সংখ্যক আসনে প্রার্থী দিত না, কিংবা মানে এইভাবে কংগ্রেস বিরোধী পুরো শক্তি নিয়ে হরিয়ানাতে তাদের যত শক্তি আছে ময়দানে আসতো না। তো সেখানে একটা কাজ করেছে আপ এতটাই, মানে আমরা যেটা বলি আর কি শুনি এবং দিল্লি থেকে যতটুকু শুনতে পাই, যে আপের নেতৃবৃন্দ যে মামলাগুলো জেলে ওদের একটা শীর্ষ নেতৃত্বের বড় অংশ ছিল, তো তাদের বিষয়ে আপ একটা মানে হয়তো কোনো ভাবে একটা নেগোসিয়েশনে গেছে বলে একটা রটনা আছে, একটা অভিযোগ আছে আর কি। হ্যাঁ, কিন্তু দিল্লির ক্ষেত্রে বিজেপি এতটা ইয়ে ছিল, বিজেপি কোনো ছাড় দেয়নি আপকে। হ্যাঁ, বিজেপি এতটা ডাই হার্ড পলিটিক্সটা করেছে দিল্লিতে। কারণ কি, দিল্লি হচ্ছে ভারতের রাজধানী, ভারত সরকার মানে বিজেপি সরকার, কিন্তু দিল্লিতে দেখা গেছে যে অন্য একটি রাজনৈতিক ছোট একটা শক্তি তারা বারবার দখল করে নিচ্ছে। তো বিজেপির কাছে এটা একটা বিশাল চ্যালেঞ্জ ছিল। এবং বিজেপির যে আজকে যে এই জয়লাভের পেছনে তাদের 4 বছর ধরে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, প্রয়াস এবং তৎপরতা সবকিছুই কাজ করেছে, সব মিলিয়ে এই ফলাফলটা আর কি। তো কংগ্রেস হরিয়ানা নির্বাচনের ফলাফলের পরে এতটাই বিরক্ত ছিল আপের উপর যে তারা মানে অধিকাংশ তাদের যে নির্বাচনী প্রার্থী, হ্যাঁ, জামানত বাজেয়াপ্ত হলো তাদের বা পরাজিত হলো, তারা ওই বিজেপির প্রার্থীদের বিজয়ে তারা শুভেচ্ছা জানিয়েছে। আমি যদি সন্দীপ দীক্ষিতের কথা বলি আর কি, কারণ আপের ক্যারেক্টারিস্টিকটা যেটা, সেটা হচ্ছে মানে বিজেপি জিতলে জিতুক, কিন্তু কংগ্রেস যাতে না আসে। আপ চেয়েছে বরাবর অল্টারনেটিভ একটা ফোর্স হিসেবে উঠে আসতে। এখানে না বললেই নয় যে আপের প্রারম্ভিক সময়ে অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে বারাণসীতে লড়াই করেছিল এবং একটা প্যান ইন্ডিয়া ক্যারেক্টার দিতে তখনই প্রয়াস নিয়েছিল আপকে। এই ত্রিপুরা নির্বাচন হোক, নাগাল্যান্ডের নির্বাচন হোক, গোয়া, দাদরা স্থানীয় নির্বাচন, সব জায়গায় আপের একটা ওই সাদা টুপি পরে একটা তৎপরতা দেখা গেছে। পরবর্তী সময় তারা এটা সংহত করে শুধু গো বলের মধ্যে, মানে জাতীয় দল হয়ে ওঠার একটা তৎপরতা প্রথম একদম শুরু থেকেই কিন্তু আপ নিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এই যে তাদের মূল ধাক্কাটা হয়েছে যে মানুষ জাতীয়ভাবে বিজেপিকে যদি সামনে এগিয়ে নিয়ে আসেও, কিন্তু পেছনের সারিতে কংগ্রেসকে দেখতে চায়, পেছনের সারিতে তৃতীয় কোন দলকে দেখতে চায় না। মানুষের মধ্যে এই যে সাইকোটা, এটা মানে সাইকোটা এটা কাজ করে সব সময়। যত দুর্বলই হোক, আমি একটা কথা বলছি, আমি পুরো ভারত ভ্রমণ করেছি, ভারতের কোনো গ্রাম নেই যেখানে কংগ্রেসের পতাকা ওড়ে না, কংগ্রেসের দুজন সমর্থক নেই, এত লক্ষ গ্রামের মধ্যে। তাহলে সাজ্জাদা এখানেই প্রশ্নটা আসে যে কংগ্রেসের শক্তি বৃদ্ধি হলে আঞ্চলিক দলের শক্তি হ্রাস পাবে, তাই কি কংগ্রেসকে রাজ্য রাজনীতিতে অনেক আঞ্চলিক দল সুযোগ করে দিতে চাইছে না? আমি নির্বাচনের সময় ছিলাম ওই রাজ্যে, সেজন্য বলছি। তেলেঙ্গানার কথা বলি, কেউ ভেবেছে তেলেঙ্গানাতে কংগ্রেস ছিল? কংগ্রেস তো ক্ষমতায় এসে দেখিয়েছে। তেলেঙ্গানাতে কংগ্রেস ছিল, কিন্তু আঞ্চলিকতাবাদটা এতটা মাথাচাড়া দিয়ে উঠেছিল যে মানুষ একটা মানে অনেকটা তার পেছনে ছুটে, হ্যাঁ, তখন টিআরএস, পরবর্তী সময় বিআরএস, তাদেরকে একবার নয় দুবার ক্ষমতাসীন করেছিল। কিন্তু তেলেঙ্গানা বলো, অন্ধ্রপ্রদেশ বলো, প্রত্যেকটা গ্রামে কংগ্রেসের সংগঠন আছে। দক্ষিণ ভারতের একমাত্র তামিলনাড়ু ছাড়া, তামিলনাড়ু রাজ্য ছাড়া প্রত্যেকটা রাজ্যে, পন্ডিচেরি সহ কেন্দ্র শাসিত অঞ্চল পন্ডিচেরিতে দীর্ঘদিন কংগ্রেস ক্ষমতায় ছিল। ইভেন বিজেপির মানে যখন অটল বিহারী বাজপেয়ী ইয়ে হন, তখনও কংগ্রেসের ইয়ে ছিল। 14 সালে যখন প্রথম প্রধানমন্ত্রী মোদী, তখনও কংগ্রেসের সরকার ছিল এই কেন্দ্র শাসিত রাজ্য পন্ডিচেরিতে। একমাত্র তামিলনাড়ু ছাড়া এই দক্ষিণ ভারতের প্রত্যেকটা রাজ্যে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ওরা মন্ডল বলে, সাব ডিভিশন ওই ব্লকগুলোকে, এই মন্ডলে কংগ্রেসের সংগঠন আছে, আমি নিজে দেখেছি। তো ব্যাপারটা হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের বিভিন্ন ব্যর্থতার কারণে কংগ্রেস সেই তাদের যে সংগঠনকে
সংহত করতে পারেন না। Okay. তুমি দেখো এবারের একটু না বললেই নয় এগুলো, এই যে বিগত যে লোকসভা হলো 24 লোকসভা, যেটা নিয়ে আমরা ইন্ডি জোট বলছি, কংগ্রেসের সেরকম কোনো সাংগঠনিক তৎপরতা নেই। নাগাল্যান্ডের একটি মাত্র লোকসভা আসনে কংগ্রেস বিজয়ী হয়েছে। মণিপুরের এই বিধ্বস্ত এই যে মানে জাতিগত দাঙ্গা যে 2টো আসন কংগ্রেস পেয়েছে, বিজেপির এত শক্তি থাকা সত্ত্বেও, এত ওরা তৎপর। মেঘালয়ের কথায় আসি, শাসক দলের এত মানে তাদের প্রভাব সত্ত্বেও, যেটা এনপিপি, হ্যাঁ, সাংবাদ, তারপরেও একটা আসন অল্পের জন্য হেরে যায়, আরেকটা আসনে লোকসভা আসনে কংগ্রেস বিজয়ী হয়েছে। তো এই চিত্রগুলি কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের ব্যর্থতা, যে তারা সংহত করতে পারে না। তারা ওই নির্বাচনের পরে ভুলে যায়, যেমন নাগাল্যান্ডের একটি আসনে কংগ্রেস জিতেছে। ওকে সাজিদা, আমরা একটু অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে। সাজিদা, আমরা অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে। আমরা দিল্লি নির্বাচনের ফলাফল, যেটা আপনি শুরুতে বলতে চাইছিলেন, যে পাঞ্জাবে কতটা প্রভাব ফেলবে এবং পাঞ্জাবের সরকার এই মুহূর্তে কতটা নিশ্চিন্তে ঘুমাচ্ছে? না, পাঞ্জাবে যে প্রভাব ফেলতে পারে তার প্রমাণ তো পাওয়া গেল কয়েকদিন আগে, যে চণ্ডীগড়ের যে কর্পোরেশন নির্বাচনে, মেয়র পদ নির্বাচনে যে বলা হয়েছিল যে ঘোটালা হয়েছে, সুপ্রিম কোর্ট অব্দি ইন্টারভিন করেছিল, সেখানে দেখালো আবার বিজেপির মেয়র হয়ে গেছে ক্রস ভোটিং হয়ে। তো আমি চণ্ডীগড় নিয়ে বলছি, আপের যে শক্তিটা, সেটা মানে কোন মানে শক্তিশালী ওদের কোন সংগঠন নয়। কিন্তু আমরা যেটা, আমি অমৃতসরে দেখেছি, চণ্ডীগড়ে দেখেছি, 2টো জায়গায় গিয়েছিলাম কিছুদিন আগে। তো সেখানে ওই কংগ্রেসের অল্টারনেটিভ হিসাবে ওরা বিজেপিকে আনবে না, তা আপকে ভোট দিয়েছে। আর সবচেয়ে মূল কথা হচ্ছে, দিল্লি বলো পাঞ্জাব বলো, এই যে ফ্রি বিজ পলিটিক্স, যেটা সবকিছু ফ্রি, তো এখানে স্বাভাবিকভাবে মানুষ আকর্ষিত হয়। ইভেন মধ্যবিত্ত উচ্চবিত্ত আকর্ষিত হয় যদি কারেন্ট ফ্রি হয়, অমুকটা জল ফ্রি হয় সেখানে। তাহলে দিল্লি নির্বাচনে বাজেটও কাজ করেছে, তাহলে বাজেটের 12 লাখ আয়কর ছাড়, সেটাও কিন্তু তাহলে একটা প্রভাব ফেলেছে, অনেকেই মনে করছেন সেটা। এক্স্যাক্টলি। কিন্তু দিল্লি নির্বাচনে একটু আমি বলি, দিল্লি নির্বাচনে কিন্তু বিজেপি এবার আপকে ছাড়িয়ে ফ্রি বিজে গেছে। আপ যেটাতে বলেছে 2000 টাকা দেবে, সেটাতে বিজেপি বলেছে 5000 টাকা দেবে, 8000 টাকা করেছে। ওকে, আমরা একটু অনুষ্ঠানের সময় একদম শেষ পর্যায়ে চলে এসেছি। মিনুবাবু, এই যে প্রকাশ কারাতের দিল্লিতে বামেদের 0.03% ভোট প্রাপ্তি সর্বমোট, এটাকে আপনি কিভাবে দেখছেন? এবং তার সঙ্গে আমরা জুড়ে দিতে চাইবো, রাজ্যে কিছুদিন আগে আমরা প্রকাশ্য সমাবেশ দেখেছি সিপিএম এর, এবং এই প্রকাশ্য সমাবেশ নিয়ে জোর চর্চা হয়েছে রাজনৈতিক মহলে। এখন প্রশ্ন হচ্ছে যে 2024 লোকসভা নির্বাচনের পর আমরা কিন্তু, যদিও ইন্ডিয়া মঞ্চ 2023 থেকে রাজ্যে জাতীয় স্তরে দেখা গেছে, কিন্তু আমাদের রাজ্যে কিন্তু কংগ্রেস এবং সিপিএম কে তারও আগে থেকে আমরা কাছাকাছি আসতে দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে কংগ্রেস এবং সিপিএম এর দূরত্ব রাজ্যেও প্রকাশ্যে এলো, তার প্রভাব কতটা পড়বে? এবং সিপিএম এর প্রকাশ কারাতে সিপিএম এর দিল্লিতে 0.03% প্রাপ্তি আপনি কিভাবে দেখছেন? মানে আমি এমনিতে তো দিল্লি রাজনীতির ক্ষেত্রে যারা দিল্লিতে, যে সেকশনটা দিল্লিতে থাকেন, আর একটা বিশাল একটা অংশ, ধরুন শ্রমজীবী মানুষ, যে স্টুডেন্টরা দিল্লিতে পড়াশোনা করেন, তারা বিভিন্ন রাজ্যের। তো এই যে শ্রমজীবী মানুষ, বা ধরুন বিভিন্ন ধরনের যে পলিউশন আপনার থাকে, এই সমস্ত প্রশ্নে বামপন্থীরা যদি কিছু আওয়াজ তুলেও থাকে, দিল্লি সরকারের যে বস্তি ভাঙার বিরুদ্ধে বুলডোজার চালালো, তার বিরুদ্ধেও যদি বামপন্থীরা আন্দোলন করে থাকে, সেই আন্দোলনের সুফল মানে নির্বাচনী ব্যালট বাক্সে তারা পায় না। আচ্ছা, তারা যে লড়াই সংগ্রামটা করেন, ছাত্র আন্দোলন হোক, শ্রমিকদের জন্য লড়াই হোক, বস্তির উচ্ছেদের প্রশ্নে হোক, কিন্তু সেই আন্দোলনের যে সুফল মানে আলটিমেটলি এটা তো ইলেকশনের জন্য, ওকে, সংসদীয় রাজনীতিতে সেটা পান, ভোটের ক্ষেত্রে সেটা। তাহলে তার জন্য কি তাহলে বিজেপি রাজ্য নেতৃত্ব এবং জাতীয় স্তরের নেতৃত্বরা বলেন, কিন্তু রাজ্য নেতৃত্বরা বারবার যে কথাটা প্রকাশ্যে আনেন এবং যেটা বলেন, প্রচার করেন, যে গোটা দেশের মানুষ বামপন্থীদের বা বামপন্থী মতাদর্শকে প্রত্যাখ্যান করেছে, এটা কি তারই আরেকটা প্রমাণ? না,
মানে এমনি শর্টকাট যদি বলে দেয় বামপন্থী মতাদর্শকে প্রত্যাখ্যান করে দিয়েছেন, সেটা তো ধরুন আপনার নির্বাচনী একটা ঘটনা, নির্বাচনে এই রেজাল্টটা দেখা গেল। কারণ তারা, আমি যতটুকু জানি যে 3টে বামপন্থী দল সিপিএম, সিপিআই, সিপিএমএল 6টা আসনে ক্যান্ডিডেট দিয়েছিল। তাতে তাদের একটা পার্টির সর্বনিম্ন যে ভোট সেটা হচ্ছে 100 ভোট পেয়েছিল। তারা যে ভোট পেয়েছিলেন 2100 সামথিং, আর নোটা পেয়েছে 5500 মতো। আর নোটাও তাদের চাইতে অনেক বেশি ভোট পেয়েছে। তো মানুষ তো তাদের চাইতে নোটাকে বেশি পছন্দ করেছে। মানুষ ভোট দেওয়ার ক্ষেত্রে যারা ভোট দিতে চান না তাদেরকেও চয়েসে রাখেননি যে আমরা বামপন্থীদের ভোট দেবো না, তার চাইতে বরং নোটাতে ভোটটা দিই। তো বামপন্থীদের এটা এখনো পর্যন্ত আমি কোন বামপন্থী মানে 3টে পলিটিক্যাল পার্টি বললাম, তাদের কোন রকমের লেখামেলার মধ্যে দিল্লি ইলেকশনে তাদের পারফরমেন্সের প্রশ্নে কোন ধরনের প্রতিক্রিয়া আমি দেখলাম না। সেটা হতে পারে যে ধরুন এই যে ডিভিশন হয়ে গেল, ভোটের যে ডিভিশন, বিজেপির একদম সুইপ করে দেওয়া, 8 থেকে 48-এ যাওয়া, সেটা একটা কারণ হতে পারে। সমস্ত ভোট বিজেপিতে কনসোলিডেট হয়েছে, সেটা তাদের ভোট। এবার বামপন্থী ভোটও যদি বিজেপির দিকে কনসোলিডেট হয়, সেটাও তো ডেঞ্জার, চিন্তার বিষয়। তো বামপন্থীরা এটা ভাববে সারা ভারতবর্ষে যতই আন্দোলন সংগ্রাম করা হোক, ক্যাপিটালে যদি আপনার তার প্রভাব না থাকে, তাহলে তাদের ক্ষেত্রেও তো বামপন্থীদের রাজনীতির ক্ষেত্রেও তো একটা প্রশ্ন চিহ্নই থাকবে। কারণ এই লড়াই সংগ্রামটা যেটা আমরা বলি, শ্রমিকের জন্য, বস্তিবাসীদের জন্য, এবং সেটা আমাদের রাজ্যে কতটুকু প্রভাব পড়বে? রাজ্যে তো প্রভাব পড়বে, কারণ আপনি রাজ্যে, ত্রিপুরা রাজ্যে আপনি অলরেডি, মানে আমি যেটা মনে করি ইতিমধ্যেই দেখুন বামপন্থীদের যে শক্তি আছে, বা বামপন্থীরা যাদের সাথে শক্তি ধরে, যাদেরকে ধরে ইলেকশনে লড়াই করেছিল, আপনি যেটা বলা হলো যে মানে হরিয়ানার ইলেকশনে আপ যেভাবে ব্যাপক হারে ক্যান্ডিডেট দিয়েছিল, ঠিক ত্রিপুরা রাজ্যেও আপনি দেখুন তীব্রামতা ব্যাপক হারে ক্যান্ডিডেট দিয়েছিল, বামপন্থীদের ভোটটা কেটে দিয়েছিল। সেটা যে টুমোরো হবে না সেরকম কোনো প্রশ্ন নেই, এটা হতেও পারে, আগামী দিনেও হতে পারে। সেদিক থেকে বামপন্থীদের নিজের যে হারানো বেসটা, সেই বেসটা যদি তারা ফিরে না পায়, বামপন্থীরা নিজের শক্তিটা যদি ফিরে না আনতে পারে, তাহলে বামপন্থীদের পক্ষে এখানে উঠে দাঁড়ানোটা কঠিন হবে। ওকে, আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে। শেষ প্রশ্ন, সাজ্জাদা, রাজ্যের চিত্র কি দেখছেন ইন্ডিয়া জোটের? আমরা যেহেতু আজকে ইন্ডিয়া জোট নিয়ে, ইন্ডিয়া জোটের ভবিষ্যতের কথা বলছি, রাজ্যের চিত্র কি দেখছেন? আর এই যে দিল্লি নির্বাচনে বামপন্থীদের এই 0.03% ভোটটাকে, এটাকে আপনি কিভাবে দেখছেন? তাদের এই প্রাপ্তিটা কিভাবে দেখছেন? এটা জাতীয় স্তরে বামপন্থীদের কতটা প্রভাবিত করবে? বামপন্থীদের যে প্রত্যাশা, সেটা কোন সময় মানে জমানত রক্ষা করার উপরে প্রত্যাশা ছিল না দিল্লি নির্বাচনে। মানে জমানত রক্ষা সেটাই ওদের জন্য একটা অর্জনের বিষয় ছিল, কিন্তু সেই অর্জনটাও হয়ে ওঠেনি দিল্লিতে। তো দিল্লিতে সব বড় রাজনৈতিক দলগুলোরই হেডকোয়ার্টার্স, তো সেইভাবে সিপিআইএম এর হেডকোয়ার্টার্স দিল্লিতে, এবং তাদের সর্বোচ্চ সব মিটিং, পলিট ব্যুরো এবং যে সেন্ট্রাল সিসি মিটিং গুলো সব দিল্লিতেই হয়। কিন্তু দিল্লিতে একটা জিনিস, দিল্লিতে এত মানে বস্তি ঝুপড়ি, এত কিছু গরিব মানুষের অবস্থান, তারপরে পরিবহন শ্রমিক, নানাভাবে খেটে খাওয়া মানুষ, তারপরে নিম্ন মধ্যবিত্ত, সবার অবস্থান থাকা সত্ত্বেও দিল্লি শুধু ধনীদের মানে জায়গা নয়, রাজধানী নয়। তারপরেও কিন্তু বামপন্থীরা তাদের ব্যর্থতা তারা রেখেছে। আমরা সেটা পরিস্ফুট হয়েছে বারবার, আমরা দেখেছি। এর সুযোগ অনেকটাই আপ নিয়েছে এই অংশের মানুষ যারা তাদের মধ্যে কাজ করে। তো এখন বামপন্থীদের এই রেজাল্ট যেটা, সেটা তারা তাদের যে মানে ত্রিপুরাতে বা অন্যান্য তাদের যেখানে যেখানে একটু ভালো সংগঠন, সেখানে খুব একটা প্রভাব পড়বে তা না। পার্সপেক্টিভ গুলো আলাদা প্রত্যেকটা রাজ্যের ভারতে, বিশেষ করে গোবলয় ছাড়া অন্যান্য রাজ্যগুলোর কথা বলছি। এবং জোট আগামী নির্বাচনে, সাধারণ নির্বাচনে, মানে লোকসভা নির্বাচনে বা তার আগে বিধানসভা নির্বাচনে আমি 100% আমি আশা মানে বলবো আর কি, এজ এন অবজারভার, যে কংগ্রেস বামপন্থীদের মধ্যে জোট ত্রিপুরাতে হবে।
হয়তো Okay. তৃতীয় কোনো এক শক্তিও এই জোটে আসতে পারে, এখনই বলা যাচ্ছে না। আর ওকে, আপনি জোট এখানে হতে একটা দেখছেন। হয় বিহার, হ্যাঁ একটু জাস্ট হ্যাঁ। একটু বলে আমি শেষ করছি। বিহার নিয়ে কথা হয়েছে। হ্যাঁ। বিহারে কিন্তু এই নির্বাচন হবে কংগ্রেস, আরজেডি এবং বামপন্থী। বামপন্থী বলতে সেখানে কিন্তু সিপিআইএম না, সিপিআইও না, আমি সিপিআইএম এর কথা বলছি। এই যে জোটটা হবে, যদিও সিপিআই থাকবে, ওরাও থাকবে, কিন্তু মূলত কংগ্রেস, আরজেডি এবং সিপিআইএম এর যে জোটটা হবে, সেই জোটটা আমি এন্টিসিপেট করি যে একটা শক্ত লড়াইয়ের জায়গায় থাকবে বিহারে। ওকে, মহাগঠবন্ধন। তো এই আর কি। আর আমি ত্রিপুরা নিয়ে আমার প্রত্যাশাটা বললাম, আমার একটা মানে অ্যান্টিসিপেশনের কথা বললাম যে আপনার অবশ্যই আপনার প্রত্যাশার মধ্যে ইন্ডিয়া জোট কিন্তু বেঁচে রইলো তাহলে সাজ্জাদা? না না না, আমি বারবার বলেছি নামটা জরুরি না। ওকে ওকে, বিরোধীদের জোট, বিরোধীদের জোট, আপনার কথায় বিরোধীদের জোট, INDIA নাম কিন্তু বারবার পরিবর্তন হয়েছে। ওকে, বিরোধীদের জোট। ওকে, আমার জোটের মধ্যে অসংখ্য ধন্যবাদ সাজ্জাদা, আজ সঙ্গে থাকার জন্য। আপনি অসুস্থতা নিয়েও আমাদের সঙ্গে ভার্চুয়ালি জুড়েছেন, অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। আর ধন্যবাদ মিনুবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনারা জুড়েছেন এই আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায়। ধন্যবাদ দুজনকেই। দর্শক বন্ধুরা, রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন হরিয়ানা, মহারাষ্ট্রের পর দিল্লি নির্বাচনের ফলাফল ইন্ডিয়া জোটের জন্য অশনি সংকেত ডেকে এনেছে। আপ এবং কংগ্রেস এখন সম্মুখ সমরে। অন্যদিকে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ বলেছেন ইন্ডিয়া মঞ্চ কতদিন থাকবে তা স্পষ্ট নয়, তাই এখন তা গুটিয়ে ফেলা উচিত। কংগ্রেস ও আরজেডি বলছে ইন্ডিয়া জোট শুধু লোকসভা নির্বাচনের জন্যই তৈরি হয়েছিল। রাজ্যেও লোকসভা নির্বাচনের পর কংগ্রেস ও সিপিএম এর দূরত্ব প্রকাশ্যে চলে আসে। তাই এখন সবার মনে প্রশ্ন, জাতীয় রাজনীতিতে ইন্ডিয়া জোট এখন কতটা প্রাসঙ্গিক? সময় গড়ালে তা আরো স্পষ্ট হবে। রাজনীতির সব খবরে নজর রাখছি আমরা, তাই আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।